ভিএস ভেরি শর্ট টাইপ আনসার থেকে 7 and 8 কোশ্চেন ব্যাংকের যে 7 and 8 এর যে প্রশ্নগুলো আছে কোশ্চেন ব্যাংকটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে কি বলছি? কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবে আর ভিডিওটা দেখবে, ঠিক আছে কি বললাম? প্রশ্নগুলো উঠিয়ে উঠিয়ে করবে, আমি এর প্রশ্নটা উঠাচ্ছি না, ঠিক আছে কি বললাম? তো ভিএস এর প্রশ্নগুলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এইরকম তিনটা ইয়ে দেওয়া আছে 1 2 3, ঠিক আছে? বলছে এইখান থেকে এখানে এ, এটা হচ্ছে গিয়ে তোমার বি, আর এটা হচ্ছে গিয়ে তোমার সি। এই এর থেকে বি এ ট্রানজিশনের যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে λ1, বি ট্রানজিশনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার λ2, সি ট্রানজিশনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার λ3, ঠিক আছে? আর এটা হচ্ছে E1 শক্তি স্তর, এটা E2 শক্তি স্তর, এটা হচ্ছে গিয়ে E3 শক্তি স্তর, ক্লিয়ার? তো এই তিনটি শক্তি স্তরে বলছে, এবার বলছে যে λ1, λ2 ও λ3 এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক স্থাপন করো। সবটা প্রশ্ন আমি এখানে উঠালাম না, ঠিক আছে কি বললাম, কারণ সময় নষ্ট হবে শুধু, আর কিছুই না। আচ্ছা, তো দেখো কিভাবে করবো আমরা। এ ট্রানজিশন, বি ট্রানজিশন আর সি ট্রানজিশন। তাহলে এ ট্রানজিশনের ক্ষেত্রে আমরা জানি কি ডেল্টা ই ইজ ইকুয়ালস টু কি এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে কি না? এ ট্রানজিশনের ক্ষেত্রে কোথায় থেকে কোথায় আসছে, E1 থেকে E2 তে, মানে E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু এইচ সি বাই λ1, কারণ E1 মাইনাস E2 আর এখান থেকে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হচ্ছে λ1, ঠিক আছে? কোন একটা ইলেকট্রন এ থেকে বি তে, সরি E1 থেকে E2 তে জাম্প করলো, এতে যেহেতু উচ্চতর শক্তি কক্ষপথ থেকে নিম্নতর শক্তি কক্ষপথে আসছে, তাহলে ইলেকট্রনকেও ছাড়তে হবে। আর ইলেকট্রন কিভাবে ছাড়ে? ইন দি ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর বা একটা ফোটন বেরোলো, ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে λ1, এভাবেও বলতে পারো, ঠিক আছে? সিমিলারলি বি ট্রানজিশন, বি ট্রানজিশন কোথায় থেকে কোথায় হচ্ছে, E1 থেকে E3 তে হচ্ছে, ঠিক আছে? তাহলে সেম ফর্মুলা, কোথায় থেকে কোথায় আসবে দেখো, E1 থেকে E3, E1 মাইনাস E3 ইজ ইকুয়ালস টু, লিখেছি কি E1 থেকে E3, বি ট্রানজিশন। তাহলে E1 থেকে E3 কত, HC বাই λ2, HC বাই λ2, ঠিক আছে, ঠিক লিখেছি। ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি সি ট্রানজিশনে কি হবে দেখো, সি ট্রানজিশনে কোথায় থেকে কোথায় আসছে, এখান থেকে এখানে আসছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে এখানে যদি আসে, তার মানে কি লিখবো বলো, E2 মাইনাস E3 ইজ ইকুয়ালস টু HC, এই ফর্মুলা থেকেই আসছে HC বাই ল্যামডা। তাহলে সি ট্রানজিশনের তরঙ্গ দৈর্ঘ্য কত, λ3, আর HC তো কনস্ট্যান্ট তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই তিন ইকুয়েশন, এই তিনটি ইকুয়েশনকে আবার আমরা কি করব, λ1 λ2 λ3 এর মধ্যে সম্পর্ক বার করব। দেখো কি আবার কিভাবে, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, E1 মাইনাস E2 মাইনাস প্লাস E2 মাইনাস E3 ইজ ইকুয়ালস টু HC বাই λ2। দেখো E2 E2 ক্যান্সেল, তার মানে কি এটাই তো লিখলাম, কিন্তু এইভাবে লেখাতে আমরা কি হয়ে গেল, আমরা ওই ফর্মুলা গুলো এখানে আমরা পুট করতে পারি। E1 মাইনাস E2 কত, HC বাই λ1, E2 মাইনাস E3 কত, HC বাই λ2, সরি E2 মাইনাস E3 HC বাই λ3, এটা HC বাই λ2। দেখো HC ক্যান্সেল, তাহলে 1 বাই λ1 প্লাস 1 বাই λ3 ইজ ইকুয়াল টু 1 বাই λ2। তাহলে λ2 কত হয়ে যাবে এখান থেকে, λ1 λ3 ডিভাইডেড বাই λ1 প্লাস λ3, ক্লিয়ার কিনা? এটাই কি কিসের মধ্যে সম্পর্ক, λ1 λ2 আর λ3 এর মধ্যে সম্পর্ক, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা দেখো, নেক্সট যে প্রশ্নটা হচ্ছে কি দেখো, বুঝে নি, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 2 নাম্বার প্রশ্ন, ই ই
এই আরেকটা, চারটে স্তর দেওয়া আছে, E1, E2, E3, E4। প্রশ্নটা হচ্ছে প্রদত্ত চিত্রে নিঃসরণের ক্ষেত্রে শক্তি স্তরের রূপান্তর বলছে কি, যে প্রদত্ত চিত্রে শক্তি স্তরের রূপান্তরের সংখ্যা কত হওয়া সম্ভব। প্রদত্ত চিত্রে নিঃসরণের ক্ষেত্রে শক্তি স্তরের রূপান্তরের সংখ্যা কত হওয়া সম্ভব। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, কি কত হওয়া সম্ভব দেখো, ধরো 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 একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসবে, ঠিক আছে, এবং কত উপায়ে আসতে পারে, ঠিক আছে, সেটাই বলছে। কারণ দেখো কি বলছি আমি, হয় ইলেকট্রনটা দেখো এখান থেকে এখানে প্রথম জাম্প করতে পারে, তারপর এখান থেকে এখানে আনলো, এখান থেকে এখানে আসলো, কিন্তু প্রতি ক্ষেত্রে যে ইলেকট্রন যখন জাম্প করবে, আমরা জানি ইলেকট্রন যখন উচ্চতর শক্তি কক্ষপথ থেকে নিম্নতর শক্তি কক্ষপথে জাম্প করে, তখন কি তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সরি, তো এনার্জি ছাড়ে, ঠিক আছে, এনার্জি এমিট করে, আর ওই এনার্জি কি রূপে বের হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে। তাহলে এখান থেকে এখানে যেহেতু শক্তি স্তরের বিভিন্ন শক্তির আহ এখানে বিভিন্ন শক্তির মান আলাদা, তাহলে এই শক্তির গ্যাপ গুলো কি হবে, আলাদা হবে। এখান থেকে এখানে যখন জাম্প করবে তখন এক ধরনের শক্তি ছাড়বে, এখান থেকে এখানে জাম্প করলে তো এক ধরনের শক্তি, এখান থেকে এখানে জাম্প করলে এক ধরনের শক্তি। তো এরকম হতে পারে যে এখান থেকে ডাইরেক্ট E4 চলে আসলো, তখন এক ধরনের শক্তি। তো এইরকম কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া সম্ভব। ঠিক আছে, কি বললাম? তাহলে দেখো ফর্মুলা একটা আছে, আমরা জানি একটা ফর্মুলা আছে Nc2, মানে কি, যদি কোনো ইলেকট্রন n তম শক্তির কক্ষপথ থেকে যদি ভূমিতে চলে আসে, আমি এটাকে ভূমি হিসাবে কনসিডার করছি, তাহলে কত সংখ্যক ও আমরা বর্ণালী পেতে পারি। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি, Nc2। তাহলে এখানে দেখো ধরি, তাহলে এটা যদি আমি গ্রাউন্ড স্টেট ধরি, ঠিক আছে, 1 2 3 4, মানে 4 থেকে কোথায় আসছে, গ্রাউন্ড স্টেটে আসছে, তাহলে কি হবে 4c2। 4c2 মিন্স 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 minus 2 2 ফ্যাক্টোরিয়াল, মানে কত এখানে 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 into 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 2 কিন্তু কত 6 ধরনের বর্ণালী পাওয়া সম্ভব। এবার বলতে পারে কিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখান থেকে ডাইরেক্ট এখানে নেমে আসলো, ঠিক আছে, এটা একটা হতে পারে। এখান থেকে ধরো বা এখান থেকে এখানে নামলো, এখান থেকে এখানে নামলো, এখান থেকে এখানে নামলো, 4টে হয়ে গেছে। বা এইভাবে হতে পারে যে এখান থেকে এখানে নামলো, ক্লিয়ার কিনা, বা এখান থেকে এখানে, 6টা হয়ে গেছে। দেখো তুমি আর কোনো কম্বিনেশন বার করতে পারবে না, যাই করবে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, কি বললাম, 1 2 3 4 5 6। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী কোন রেখা কি বলছে, হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীতে কোন বর্ণালী শ্রেণীটি দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর আনসার হবে, কোশ্চেন নাম্বার 3 এর আনসার কি হবে, আনসার হবে বামার শ্রেণী, মনে রাখবে, বামার শ্রেণী। বামার শ্রেণীর যে রেখাগুলো বামার শ্রেণীর যে রেখাগুলো বামার শ্রেণীর রেখাগুলো কোন অঞ্চলে পাওয়া যায়, দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়। আর বামার শ্রেণীর রেখা কোন ধরনের রেখাগুলোকে বামার শ্রেণীর রেখা বলি, বলো হাইড্রোজেনের মধ্যে, যখন যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি কক্ষপথ থেকে, বামার শ্রেণীর রেখা কোনগুলো বলি, যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, কক্ষপথে আসে, তখন যে রেখাগুলো পাওয়া যায় তা হলো
বামার শ্রেণীর রেখা, বামার শ্রেণীর রেখা। ক্লিয়ার কিনা? মানে কি ফাইনাল কত আসতে হবে, এনএফ হবে 2 আর এনআই কি 3 4 5 6 ডট 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 ডট। ঠিক আছে, 3 থেকে 2 আসতে পারে, 4 থেকে 2 আসতে পারে, 5 থেকে 2 আসতে পারে, 6 থেকে 2 আসতে পারে। প্রতিটা ক্ষেত্রে যখন আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য বা যে রেখাগুলি পাবো সবগুলো বামা শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখো, নেক্সট প্রশ্ন বলেছে কোনো একটি শক্তি স্তর ইলেকট্রনের মোট শক্তি কি বলছে দেখো, কোন একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট, বলছে এর গতি শক্তি ও স্থিতি শক্তি কত। একদম ইজি। দেখো মোট শক্তি আর গতি শক্তির মান সেমই হয়, শুধু সাইনের ডিফারেন্স থাকে। ঠিক আছে, মোট শক্তি সবসময় নেগেটিভ হয় আর গতি শক্তি সবসময় কি হবে, পজিটিভ হবে, বিকজ কাইনেটিক এনার্জি ক্যান নট বি নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে মোট শক্তি ই এন কত দেওয়া আছে, -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, +13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, স্থিতি শক্তি মানে পটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, গতি শক্তির ডাবল। ঠিক আছে, 13.6 ইন্টু 2, কিন্তু পটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে 13 দুগুণে 26 -27.2 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন করি। দেখো 5 নম্বর প্রশ্নের আনসারটা কি বললো দেখো, বলছে যে হিলিয়াম এবং লিথিয়াম নিউক্লিয়াস দুটির বন্ধন শক্তি দেওয়া আছে 28 মেগা ইলেকট্রন ভোল্ট আর 39.59 মেগা ইলেকট্রন ভোল্ট, হলে কোনটি বেশি সুস্থিত। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে হবে। তো বন্ধন শক্তি তো দেওয়া, তাহলে কোনো একটা নিউক্লিয়াস কতটা সুস্থিত হবে তার আমরা কি দেখে বুঝবো, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন থেকে দেখে আমরা বুঝবো কোন নিউক্লিয়াসটা কত বেশি সুস্থিত হবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে দেখো এই লিথিয়ামের বা হিলিয়ামের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন কত দেওয়া, সরি হিলিয়ামের টোটাল বাইন্ডিং এনার্জি কত দেওয়া, 28 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ হিলিয়াম উইল বি কত হবে, দেখো টোটাল তো বন্ধন শক্তি 28 মেগা ইলেকট্রন ভোল্ট আর হিলিয়ামের ভর সংখ্যা কত 4, তাহলে 4 মানে 7 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে একটা প্রোটন, একটা নিউক্লিয়ন আরেকটা নিউক্লিয়নকে 7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি দ্বারা ধরে রাখে বা আবদ্ধ করে রাখে। ঠিক আছে, সিমিলারলি লিথিয়ামের কি দেওয়া, লিথিয়ামের 37, লিথিয়ামের কত দেওয়া বাইন্ডিং এনার্জিটা দেওয়া লিথিয়ামের 39.9 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ লিথিয়াম উইল বি ইকুয়ালস টু 39.9 ডিভাইডেড বাই কত, ভর সংখ্যা কত 7 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কত হয়ে যাবে বলো। তাহলে আনসারটা এখানে 5.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কোনটি বেশি সুস্থিত, অবশ্যই helium বেশি সুস্থিত, because the binding energy per nucleon of helium is greater than the binding energy per nucleon of lithium. Clear? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, আয়রনের নিউক্লিয়াসের ভর ঘাটতি দেওয়া কত, মানে ভর ঘাটতি মানে ভরতুরি দেওয়া 50 mu দেওয়া, বলছে এর নিউক্লিয় বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে ভর শক্তি, তাহলে ডেল্টা এম কত দেওয়া বলো, ডেল্টা এম দেওয়া কত 50 mu, তাহলে বন্ধন শক্তি ডেল্টা এম ইনটু সি স্কয়ার, মানে 50 ইনটু ডাইরেক্ট আমি কত দিয়ে 931.6 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে ইনটু করে দেবো, ডাইরেক্ট বন্ধন শক্তি চলে আসবে। ঠিক আছে, এক্সামে পেপারে বা কোশ্চেনের কোন কোন সময় যে
এইটা 1 mu ইজ ইকুয়াল টু কত মেগা ইলেকট্রন ভোল্ট এটা দেওয়া থাকে, আর নইলে তোমরা গুগলে সার্চ করে নেবে, আমি এটা 931.6 দিয়ে ঘুরছি, ঠিক আছে। তাহলে এইভাবে করলে ক্যালকুলেশন করলে आंसर আসবে 46580 মেগা ইলেকট্রন ভোল্ট। এগুলো আমি সলভ করে রেখেছি আগে থেকে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো যে ভর ত্রুটি বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। তো ভর ত্রুটি বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইনটু সি স্কয়ার, যেখানে যেখানে ডেল্টা এম হচ্ছে কি ভর ত্রুটি, বা অনেকে এইভাবেও দিতে পারো ডেল্টা এম এর ভ্যালুটা জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস মাস অফ দ্যাট নিউক্লিয়াস এক্স জেড ইন্টু সি স্কোয়ার, এটাও দিতে পারো, ঠিক আছে। কি বললো, আচ্ছা দেখো নেক্সট প্রশ্নটা একটা খুব ভালো প্রশ্ন, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের ভূমিকা কি। মডারেটর কি করে বলো, মডারেটর কি করে, মডারেটর দ্রুত গতি সম্পন্ন, কি করে মডারেটর দ্রুত গতি সম্পন্ন নিউট্রনকে ধীর গতি সম্পন্ন করে, ঠিক আছে। কি বললাম, তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরও মডারেটর সেই কাজই করে। নিউক্লিয়াস বিভাজনে যেই দ্রুত গতি সম্পন্ন নিউট্রন গুলো উৎপন্ন হয় সেগুলোকে মন্দীভূত করা, ঠিক আছে। ফলে কি নিউক্লিয় বিভাজন ক্রমাগত চলতে পারে। কথাটা বোঝা গেল কিনা। তাহলে মডারেটর ভূমিকা কি লিখবে, যে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন দ্রুতগামী নিউট্রনকে ধীরগতি সম্পন্ন করা, ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের ভূমিকা। ফলে কি হবে বলো, ফলে নিউক্লিয় বিভাজন চলতে থাকবে, নিউক্লিয় বিভাজন ক্রমাগত চলতে থাকবে। আচ্ছা যদি এরকম না হয় তাহলে কি হবে, প্রশ্ন আসে অনেক সময়। দেখো যদি যদি নিউট্রনকে তুমি মন্দীভূত বা ধীরগতি সম্পন্ন না করো, তাহলে নিউট্রন তো নিউক্লিয়াসের মধ্যে এন্টার তো করবে, ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েও যাবে, ওই নিউক্লিয় বিভাজনটা আর সম্পন্ন হবে না, ঠিক আছে। কি বললাম, আচ্ছা দেখো নেক্সট 8 নম্বর প্রশ্নটা কি আছে, দেখো অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসে 13টি প্রোটন এবং 14টি নিউট্রন আছে। বলতে নিউক্লিয় একক ব্যাসার্ধ, এটা আর নট এর ভ্যালু দেওয়া আছে, আর নট এর ভ্যালু কত, 1.2 ফার্মিমিটার। মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, আমরা জানি যে আর ইকুয়ালস টু আর নট টু দি পাওয়ার 1/3, এটা অলরেডি আমরা জানি, ঠিক কিনা। আচ্ছা তো ভর সংখ্যা কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কয়টা প্রোটন আছে, 13টি প্রোটন আর 14টি নিউট্রন, তার মানে কি 13 প্লাস 14 ইকুয়ালস টু 27। তো or r equals to 1.2 27 divided by 1/3, তাহলে 27 means 3 কিউব, তাহলে এখান থেকে 3 বের হবে, 1.2 into 3 ফার্মিমিটার, তাহলে r equals to কত হয়ে যাবে, 3.6 ফার্মিমিটার, ঠিক আছে। কি বলেছে 9 এ, কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে দেখো, যে বোর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 53 অ্যাংস্ট্রম, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, ঠিক আছে। আচ্ছা কিভাবে, দেখো আমরা জানি Rn is equals to n naught something একটা কনস্ট্যান্ট ইনটু n স্কয়ার, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমরা এটা হাইড্রোজেন অ্যাটমই কনসিডার করছি, প্রশ্নের মধ্যে কিন্তু কোন অ্যাটম সেটা বলা নেই, তার জন্য আমরা হাইড্রোজেন অ্যাটম কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা কি বলছে দেখো, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ দ্যাট ইজ r when n equals to 1, তো কত দেওয়া, ও n equals to 1 এ r1, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ 53 অ্যাংস্ট্রম, তার মানে কি হয়ে যাবে দেখো, এখানে r1 equals to a naught 1 স্কয়ার, তাহলে এখান থেকে a naught এর ভ্যালু কত, 53 অ্যাংস্ট্রম। কিভাবে হলো, এখানে r1 বসিয়ে দিলাম, ক্লিয়ার। বলছে r2 চাইছে, n equal to 2 দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, মানে r2 is equals to আমরা জানি a naught into a স্কয়ার, rn equals to
তাহলে n equals to 2, তাহলে n naught এর ভ্যালু কত পেলাম 53 অ্যাংস্ট্রম ইনটু কত 2 স্কয়ার 4 ইনটু 53 অ্যাংস্ট্রম ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে। হ্যাঁ, দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, দেখো যে আলোক তড়িৎকে প্রারম্ভ কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষকের মধ্যে সম্পর্ক লিখ। তো এটাই একদম ইজি, বেসিক একদম। ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট, যেখানে ডাব্লিউ নট হচ্ছে গিয়ে কার্য অপেক্ষক এবং নিউ নট হচ্ছে গিয়ে প্রারম্ভ কম্পাঙ্ক। যদি প্রশ্ন এরকম বলতো যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এবং কার্য অপেক্ষকের মধ্যে সম্পর্ক, তাহলে লিখতে ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট, ঠিক আছে। বা অনেক সময় প্রশ্ন আসে যে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটি নির্ণয় করো, তাহলে এখান থেকে ল্যামডা নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ডাব্লিউ নট, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, এগুলো আমি ভিডিওতে অলরেডি করিয়েছি যে আলোক তড়িৎকে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, মানে আমরা জানি ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, তাহলে এর এই নিয়ে 3-4 বার বলছি ডাব্লিউ নট এই জায়গাটা ফ্রিকোয়েন্সি গতিশক্তি ই ম্যাক্স, ঠিক আছে। কি বললাম, একই তীব্রতা সম্পন্ন দুটি নিউ ওয়ান ও নিউ টু কম্পাঙ্কের তরঙ্গ আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলো বলছে যদি নিউ ওয়ান গ্রেটার দেন নিউ টু হয়, নিউটন গ্রেটার দেন কোন আপতিত আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি হবে। তবে কার নিবৃত্তি বিভবের মান বেশি হবে, নিবৃত্তি বিভবের মান বেশি হবে। কিভাবে করবে দেখো, তীব্রতা সেম, এই ধাতুর পৃষ্ঠ, এই একটা আলোক রশ্মি আপতিত হলো, এটা যদি আই হয় এটাও আই, বাট এটা নিউ ওয়ান এটা নিউ টু, আর বলে দেওয়া আছে নিউ ওয়ান গ্রেটার দেন নিউ টু। ক্লিয়ার? কি বললাম দেখো, সিন্স the intensity of radiation is same in both the cases, the number of photon and the number of electron will be equal। কথাটা বোঝা গেল কি না? কিন্তু 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 যেহেতু কম্পাঙ্ক আলাদা, তার মানে কি ইলেকট্রনের গতি শক্তি আলাদা হবে, ঠিক আছে। যার কম্পাঙ্ক বেশি তার গতি শক্তি বেশি, আর গতি শক্তি বেশি মানে নিবৃত্তি বিভবের মানও বেশি, ঠিক আছে। কি বললাম, তাহলে কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি হবে, যার কম্পাঙ্ক বেশি হবে, ঠিক আছে। তার মানে নিউ কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের নিবৃত্তি বিভবের মান বেশি হবে, বিভবের মান বেশি হবে। তারপরের প্রশ্নটা আমার কাছে নেই, ঠিক আছে, মানে 13 নাম্বার প্রশ্নটা আমার যতটুকু মনে পড়ছে, 13 নাম্বার প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে একই কম্পাঙ্ক সম্পন্ন দুটি I1 ও I2 তীব্রতার আলো ধাতুর পৃষ্ঠে আপতন হলো, ঠিক আছে। কি বললাম, আচ্ছা, তাহলে কার নিবৃত্তি বিভবের মান বেশি হবে, বা বলতে পারো যে কার গতি শক্তির মান বেশি হবে, ঠিক আছে। কি বললাম, আচ্ছা, যদি বাদ দাও, আচ্ছা হ্যাঁ, যদি দিয়ে দিই I1 গ্রেটার দেন I2 হয়, ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো কম্পাঙ্ক সেম, এবার তাহলে কি এটা চেঞ্জ করে দিই, তাহলে এটা I1 আর এটা কত I2, আর নিউ তো সেম, ঠিক আছে। তার মানে কম্পাঙ্ক তো সেম, তীব্রতা আলাদা হওয়া সত্যি কি হবে, ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে, নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি হবে, কিন্তু নিঃসৃত ইলেকট্রনের গতি শক্তির বা নিবৃত্তি বিভবের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে উভয় ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতি শক্তি এবং নিবৃত্তি বিভবের মান একই হবে, ঠিক আছে। কি বললাম, তাহলে এই আনসারটা এখানে কি হবে, আনসারটা কি লিখবো, উভয় ক্ষেত্রে
নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি ও বিভবের মান একই হবে। ঠিক আছে, হ্যাঁ। তো এগুলো এগুলো মোটামুটি তোমাদের 1 মার্কের প্রশ্নগুলোর আনসার আমি কিন্তু ভিডিওতে সলিউশন করে দিলাম। ঠিক আছে, কি বললাম? নেক্সট আমি কোনটা করব? নেক্সট আমি করব তোমার লাইট। ঠিক আছে, ওয়েভ অপটিক্স, রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স থেকে যে যতগুলো প্রশ্ন আছে এগুলো আমি সলভ করে আমি আপলোড করে দেবো। ঠিক আছে।